হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লক্ষ্য। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ইউজিসি নেটে সিলেবাসে আপনারা যদি দেখেন ইউনিট 1 এর একটা সাব ইউনিট আছে বুদ্ধিজম। বিষয়টা হচ্ছে আজকের আমাদের ক্লাসের এটা থার্ড পার্ট, কারণ ইতিমধ্যেই আমরা বুদ্ধিজম সম্পর্কে দুটো পার্টে আলোচনা করে ফেলেছি। নেক্সট যে এই আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয় সম্পর্কে মোটামুটি আমাদের সমস্ত আলোচনা হয়ে গেছে। এইবার আমরা আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি সবাই পেরেছেন। আজকের যেটা লাস্ট হোমওয়ার্ক সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব। ঠিক আছে? যে হোমওয়ার্কটা ছিল যে এই কাটিং না যে সেরেমনি এটা কি? বুদ্ধির সঙ্গমে এটা কি বিষয় রিলেটেড হতো? এটা একটা প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন। আপনারা যদি প্রিভিয়াস ইয়ার এর নেটে প্রশ্ন ঘেঁটে থাকেন তাহলে আপনারা অবশ্যই এটা প্রশ্নটা পাবেন। দেখুন এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ডিস্ট্রিবিউশন অফ রোবস। ঠিক আছে? যতদূর সম্ভব আমার মনে পড়ছে এটা 2018 সালে এই প্রশ্নটা বা 19 সালে এই প্রশ্নটা এসেছিল। সুতরাং এই খুঁটিনাটি বিষয়ে আমরা যতটুকু পড়াচ্ছি তার উপর থেকে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আসতে পারে বা কি প্রশ্ন এসছে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি আপনাদের সাথে। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বুদ্ধির সংঘ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে বারবার কনসেপচুয়ালি প্রশ্ন আসে, এবং এছাড়াও বিষয়টা যদি আমরা দেখি যে বুদ্ধিস্ট সংঘ এর কনসেপচুয়াল জায়গা থেকে কোথা থেকে কি প্রশ্ন আসতে পারে। বিষয়টা হচ্ছে যে দেখুন বুদ্ধিস্ট সংঘ যেটা বুদ্ধিস্ট সংঘ গড়ে উঠেছিল এটা একটা মূল প্রতিষ্ঠান পরিণত হয়েছিল, এবং এখান থেকে কিন্তু বুদ্ধের মতামতগুলো গুরুত্বপূর্ণভাবে প্রচার হচ্ছে আমরা সেটা দেখতে পেতাম। তো বিষয়টা হচ্ছে যদি আমরা দেখি হিস্টোরিক্যাল যে সোর্স আছে আমাদের, সেটা হচ্ছে যদি বিনয় পিটক থেকে আমরা দেখি, সেখানে আমরা যে বিষয়টা দেখবো যে এই সংঘগুলো এবং তার রুলস গুলো কিন্তু আমরা এই বিনয় পিটক থেকে আমরা জানতে পারি। তো বিনয় পিটক অনুযায়ী কিন্তু বৌদ্ধ সংঘ দুটো মেন সেকশনে ভাগ ছিল। খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। বুদ্ধিস্ট যে সংঘগুলো ছিল সেটা বিনয় পিটক অনুযায়ী দুটো মেন সেকশনে বিভক্ত ছিল। একটা হচ্ছে সূত্র বিভাঙ্গ আর একটা হচ্ছে খণ্ডক। ওকে? তো আর একটা অ্যাপেন্ডিক্স ছিল যেটাকে বলা হতো পরিবার, যেটা আপনারা নোটে পেয়ে যাবেন। যদি কারোর প্রয়োজন মনে হয় যে নোট নেওয়ার প্রয়োজন আছে আমাদের কাছ থেকে, দেন আমাদের আপনি কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের ফোন করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো বিষয়টা হচ্ছে যে এই সূত্র বিভঙ্গ, ঠিক আছে? এই সূত্র বিভঙ্গে একটা প্রতিমক্ষ বলে একটা কনসেপ্ট আছে। এইটা থেকে কিন্তু নেটে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে। এবার বিষয়টা হচ্ছে যে প্রতিমক্ষ যেটা বিষয়টা হচ্ছে এটা কি? এই প্রতিমক্ষ যেটা হচ্ছে এটা হচ্ছে একটা সেট অফ রুলস, মনাস্টিক রুলস। ওকে? এবার দেখুন নেটে এখান থেকে প্রশ্ন এসছে আমরা জেনে গেছি। আবার নেট কি করে জানেন তো? যেখান থেকে একটা জায়গা থেকে প্রশ্ন এসছে সেখান থেকে আরেকটু ডিটেইলসে গিয়ে তারা প্রশ্ন করে। যে ছেলেমেয়েরা আরেকটু ডিটেইলসে গিয়ে পড়েছে কিনা দেখা যায়, দেখার জন্য। এবার বিষয়টা হচ্ছে এটা আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন যে এই প্রতিমক্ষ বিষয় কনসেপ্টটা হচ্ছে যে এ সেট অফ মনাস্টিক রুলস। কিন্তু কটা রুলস আছে এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। দেখুন সন্ন্যাসীদের জন্য 227টা রুলস ছিল। আর সন্ন্যাসিনীদের জন্য 311টা রুলস ছিল। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ডিটেইল পড়তে হয়। এই বিষয়গুলো এই ছোট, ছোট কনসেপচুয়াল জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। না হলে প্রশ্ন এই সমস্ত খুঁটিয়ে, খুঁটিয়ে আসে যখন খুব কঠিন হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে যে এই যে মনাস্টিক রুলস গুলো পূর্ণিমার দিন বা নিউ মুন ডে তে একটা অনুষ্ঠান হতো। সেখানে একটা উপাসনার সময় কিন্তু এই সন্ন্যাসী এবং এই সন্ন্যাসিনীদের দিয়ে এই প্রতিমক্ষর যে রুলস সেগুলো কিন্তু পাঠ করতে হতো। ঠিক আছে? যাতে সেই সমস্ত রুলস গুলো তারা বারবার পাঠ করলে তাদের মাথায় থাকে। এর পাশাপাশি যদি আমরা সেকেন্ড পার্টটা দেখি বুদ্ধিস্ট সঙ্গে, সেটা হচ্ছে খণ্ডক, যেটাকে অ্যাকচুয়ালি মহাভাগ্য এবং চূড়াভাগ্য এই সমস্ত নিয়ে কিন্তু গড়ে উঠেছে। এবার বিষয়টা হচ্ছে এদের মধ্যে যে মনাস্ট্রি রুলস বলুন, বুদ্ধের জীবনের বিভিন্ন এপিসোডস বলুন, সন্ন্যাসিনীদের মানে সন্ন্যাসীদের জীবন কেমন, তার অর্ডার, এছাড়া আরো দুটো কাউন্সিল থাকতো। এই বিষয় সম্পর্কে বিশদে বিবরণ দেওয়া আছে। তো এই রুলস মানে কি বলতে বলা হচ্ছে? বিষয়টা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মংসদের বা নানসদের জীবনের রুলস, মানে তারা কিভাবে খাবে, কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, কিভাবে জামা কাপড় পরবে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবে, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এই সমস্ত এই বুদ্ধিস্ট সঙ্গে এই সমস্ত রুলস গুলো আমরা দেখতে পাই। এর পাশাপাশি বুদ্ধিস্ট সঙ্গে বিভিন্ন সেরেমনি পালন হতো, যেখান থেকে আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাবেন বা আসার সম্ভাবনা খুব কিন্তু বেশি। বিষয়টা হচ্ছে যে একটা সেরেমনি সেটাকে বলা হচ্ছে প্রাভচ্ছা সেরেমনি। ঠিক আছে? এবার এই সেরেমনি সম্পর্কে জানতে হবে বিষয়টা কি? যখন স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন আসে যে এই সেরেমনিতে এটা হতো কিনা, তখন যদি আপনার সেই কনসেপ্টটা না থাকে কোন সেরেমনিতে কি পার্থক্য, সেটা তখন অ্যান্সার দেওয়া কঠিন হয়ে যায়। বিষয়টা হচ্ছে যে এই প্রাভচ্য সেরেমনি মানে হচ্ছে যে একজন ব্যক্তি যে গৃহ জীবন ত্যাগ করে গৃহহীন হয়ে সে একজন গুরুর নিকট গিয়ে একটা নতুন জীবন শুরু করবে।
অর্থাৎ সে ধরুন আপনার গৃহে সে আছে, গৃহে সাধারণ জীবনযাপন করছে, কিন্তু সে সেই গৃহ জীবনটা সম্পূর্ণ ত্যাগ করে দিল। দিয়ে গৃহ থেকে বার হয়ে এলো, এসে সে একটা গুরুর কাছে নিকটে আশ্রয় নিল এবং সে সেই গুরুর সান্নিধ্যে থাকছে এবং ধর্ম সম্পর্কে জানছে, আলোচনা করছে, সে বিষয়ে বিদ্যা লাভ করছে এবং এইভাবে সে একটা নতুন জীবন শুরু করছে। যেদিন সেটা করছে এই সেরেমনিটা হচ্ছে প্রভাজ্য সেরেমনি। আরেকটা সেরেমনি হতো বুদ্ধিস্ট সঙ্গে, সেটা হচ্ছে উপাসামপদ সেরেমনি। ঠিক আছে? উপাসামপদ সেরেমনি। বিষয়টা হচ্ছে যে এই সেরেমনিটা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে এটা একটা অর্ডিনেশন সেরেমনি। মানে কিসের অর্ডিনেশন? সেটাকে আমাদেরকে কিন্তু বুঝতে হয়। বিষয়টা হচ্ছে এই যে ধরুন এক ব্যক্তি যে গৃহ জীবন ত্যাগ করে এসে গৃহের মানে একটা গুরুর আশ্রয় নিচ্ছে এবং শিখছে, ঠিক আছে? কিন্তু সেই ব্যক্তি যখন তার বিদ্যাচর্চা শেষ হয়ে যাওয়ার পর সে যখন মনাস্টিক কমিউনিটিতে একটা ফুল ফ্লেজেড মেম্বার হবে, ঠিক আছে? যেদিন সেটা হবে সেই দিন কিন্তু এই সেরেমনিটা পালন হয়। অর্থাৎ সেই ব্যক্তি মনাস্টিক কমিউনিটির ফুল ফ্লেজেড একজন মেম্বার হলেন। এই সেরেমনিটাকে বলা হয় উপাসম্পদ সেরেমনি। ওকে? এখানে এই সেরেমনির সময় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হয় যে এই সন্ন্যাসীদের জন্য ৮ টি ব্যক্তিগত সম্পত্তি কিন্তু নিতে হতো। কি, কি ৮ টি ব্যক্তিগত সম্পত্তি যদি আমরা দেখে নিই? ৩ টে পোশাক, ১ টি ভিক্ষার বাটি, একটা খুর, মানে খুর মানে বুঝতে পারছেন যেটা চুলদাড়ি কাটার খুর হয় সেটা, একটা সুই, জামাকাপড় বোনা, একটা বেল্ট আর জল ছাঁকনি। ঠিক আছে? এই ৮ টা জিনিস কিন্তু একজন সন্ন্যাসীকে কিন্তু নিতে হতো, যিনি মনাস্টিক কমিউনিটির ফুল ফ্লেজেড একজন মেম্বার হচ্ছেন। এরপরে যে বিষয়টা আমাদেরকে দেখতে হয় যে বৌদ্ধিস্টদের সাথে সাধারণ মানুষ বা লেডির কি সম্পর্ক ছিল সেইটাকে আমাদের দেখতে হয়। বিষয়টা হচ্ছে ধরুন যিনি বুদ্ধের অনুগামী হবেন, ভালো করে শুনবেন বিষয়টা। এটা একটা কনসেপচুয়াল বিষয়, এটা কঠিন বিষয়। যারা বুদ্ধের অনুগামী হবেন এটা তাদেরকে নির্ণয় করার অধিকার দেওয়া হয়েছিল। কি নির্ণয় করতে হবে? এক হয় সে সঙ্গে জয়েন করে সে একজন সঙ্গের ফুল ফ্লেজেড মেম্বার হতে পারত, না হলে সে সঙ্গের বাইরেই থাকতে পারত, কিন্তু বুদ্ধের অনুগামী সেও। কিন্তু মানে বিষয়টা হচ্ছে সঙ্গ এবং সাধারণ মানুষ কিন্তু নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত ছিল, একে অপরের উপর কিন্তু নিবিড়ভাবে নির্ভরশীল ছিল। কিরকম ভাবে নির্ভরশীল ছিল? বিষয়টা হচ্ছে সঙ্গের মানুষরা সাধারণ মানুষকে কিন্তু বুদ্ধের ধর্ম, বুদ্ধের বাণী, বুদ্ধের জীবন মানে জীবন দর্শন এই সমস্ত বিষয় কিন্তু তাদেরকে শিক্ষা দিত। এর পাশাপাশি যে মনাস্টিক যারা সন্ন্যাসী, যারা ফুল ফ্লেজেড মেম্বার, যারা সন্ন্যাসী জীবনযাপন করতো বা সন্ন্যাসিনী জীবনযাপন করতো, তারা কিন্তু তাদের জীবনযাপন এমন ভাবে করতো সেটা সাধারণ মানুষকে মানে একটা এক্সাম্পল সেট করতো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে, যে একজন বুদ্ধের অনুগামী হতে গেলে কিরকম ভাবে জীবনযাপন করা উচিত সেই বিষয়টা একটা এক্সাম্পল সেট করতো, যেটা সাধারণ মানুষ সেখান থেকেও শিখতো। এইবার বিষয়টা হচ্ছে ধরুন মনাস্টিকের মানুষরা মানে তাদের খাবার বলুন বা অন্যান্য সমস্ত বস্তুর জন্য কিন্তু সাধারণ মানুষের উপর নির্ভরশীল ছিল। সুতরাং এই লেডি সাথে মনাস্টিক যে সমস্ত ফুল প্লেজেড মেম্বার তাদের সাথে একটা আমরা সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটা মাথায় রাখবেন এই সাধারণ মানুষরাও কিন্তু বুদ্ধের অনুগামী। আরো বিষয়টা যত আমি এগোবো আপনাদের কাছে কনসেপ্টটা তত ক্লিয়ার হবে। বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বিভিন্ন খাবার দিত এবং নানা রকম সাহায্য করত এই সমস্ত মনাস্টিক মানে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের। সাধারণ মানুষের জন্য কিন্তু দান ছিল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ তাদের কাছে সেই কনসেপ্টটাই তুলে ধরা হয়েছিল, যদি আপনি দান করেন, আপনি সেই সমস্ত সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের দান করেন, তাহলে সেই দান দ্বারা কিন্তু আপনি পুণ্য লাভ করতে পারবেন। সেটা আপনার জীবনে খুব দরকার বলে বুদ্ধিস্টরা মনে করতো, যারা বুদ্ধের অনুগামী। তো বুদ্ধিস্ট যে ট্র্যাডিশন অনুযায়ী আমরা দেখতে পাই বুদ্ধের প্রথম, খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবেন, প্রথম সাধারণ অনুগামীরা ছিলেন, যে দুজন প্রথম সাধারণ অনুগামী ছিলেন তারা হচ্ছে দুটো মার্চেন্ট। একটার নাম হচ্ছে তাপস্যু আর একটার নাম হচ্ছে ভালিকা। ওকে, এই দুটো নাম কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন। এরা কিন্তু বুদ্ধিস্ট সঙ্গে মানে ফুল ফ্লেজেড মেম্বার হননি, কিন্তু এরা বুদ্ধের অনুগামী ছিলেন। সাধারণ মানুষও বুদ্ধের অনুগামী হওয়া যেত। তো তারপর থেকে দেখা যাচ্ছে যখন ধীরে ধীরে ধর্মটা একটু এগোচ্ছে, তারপর থেকে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এই লেডিরা এদের পথটা একটু প্রসারিত হচ্ছে। যারা সঙ্ঘের মেম্বার হচ্ছে না তাদের মধ্যে যারা পুরুষ সাধারণ মানুষ তাদেরকে বলা হতো উপাসকাস, আর যারা মহিলা, তারা সাধারণ মানুষ যারা মহিলা তাদেরকে বলা হতো উপাসিকাস। ওকে, এই টার্মগুলো দিয়ে এই সমস্ত পুরুষ সাধারণ মানুষদের এবং মহিলা সাধারণ মানুষদের আইডেন্টিফাই করা হতো। খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবেন অবশ্যই দয়া করে। তো বিষয়টা হচ্ছে যে এরা ধরুন বুদ্ধের স্মরণে থাকবে কিন্তু কখনো সন্ন্যাসী ব্রত গ্রহণ করবে না। ঠিক আছে? তাহলে দ্য লেডি যে কনসেপ্ট সেটা আশা করি মাথাটা ক্লিয়ার হচ্ছে বিষয়টা। এরা বুদ্ধের স্মরণে থাকবে, এরা বুদ্ধের বিভিন্ন রুলস মেনে চলবে, কিন্তু এরা কখনো সন্ন্যাসী ব্রত গ্রহণ করবে না, এরা কখনো কমিউনিটির মেম্বার হবে না। ওকে,
তো এই সমস্ত সাধারণ মানুষদের ঠিক 5টি ব্রত গ্রহণ করলেই হতো। ঠিক 5টি। তার বেশি ব্রত গ্রহণ করার এদের দরকার ছিল না। এই 5টি ব্রত গ্রহণ করলেও দেখা যায় এরা কিন্তু জীবনে মুক্তি পেত বা অর্হৎ পেত। অর্হৎ কি কনসেপ্ট? এটা একটা আলাদা বড় কনসেপ্ট। এটা আমি নেক্সট ক্লাসে পাঠে যখন আসবে, শেষ ক্লাসে আমি এটা আলোচনা করব আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে যে 5টি ব্রত কি তাদের পালন করতে হতো এটা একটু দেখে নিই। সাধারণ মানুষদের। এক হচ্ছে জীবজন্তুকে মারা যাবে না। দ্বিতীয় হচ্ছে যেটা দেওয়া হয়নি সেটা নেওয়া যাবে না। অর্থাৎ যার জন্য যেটা ধার্য সেটাই তাকে নিতে হবে। যাকে যেটা দেওয়া যায়নি সেটা সে নিতে পারবে না। ৩ ব্যভিচার করা যাবে না। ৪ মিথ্যা বলা যাবে না। আর ৫ হচ্ছে নেশাদ্রব্য সেবন করা যাবে না। এই ৫টি যদি সাধারণ মানুষরা মানে তাহলে তারা বুদ্ধের সঠিক অনুগামী হয়ে থাকতে পারবে। এখানে একটা কনসেপচুয়াল একটা জায়গা আছে যেটা হচ্ছে বুদ্ধের বাবা, আপনারা অবশ্যই তার নাম জানেন, আমি আর আলাদা করে বলছি না। তো বুদ্ধের বাবা সঙ্গে কিন্তু কখনো যোগ দেননি। এটা একটা মাথায় রাখবেন। যদি কখনো মানে স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন চলে আসে এরকম, তাহলে অবশ্যই এটাকে সত্যি লিখবেন, মানে ধরবেন। যে বুদ্ধের বাবা তিনি কিন্তু কখনো সঙ্গে যোগ দেননি বা মনাস্টিক কমিউনিটির ফুল ফ্লেজড একজন মেম্বার হননি। ঠিক আছে? কিন্তু তিনি কিন্তু অর্হৎ লাভ করেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু মুক্তি পেয়েছিলেন। তিনি অর্হৎ লাভ করেছিলেন শুধুমাত্র বুদ্ধের মতামত শুনে। এই মতবাদগুলো শুনেই এবং সেগুলো পালন করেই তিনি অর্হৎ লাভ করেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু একদম একটা লেডি ছিলেন বা সাধারণ মানুষ ছিলেন এবং তিনি এই ৫টা ব্রত গ্রহণ করেই সাধারণ মানে অর্হৎ লাভ করেছিলেন। এছাড়াও এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষের এক্সাম্পল কিন্তু আমরা বুদ্ধের লেখায় পেয়ে থাকি। ঠিক আছে? সুতরাং এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো। আর একটা প্রশ্ন আজকের আলোচনা থেকে উঠে আসছে। এছাড়া অনেক প্রশ্ন আছে। আপনারা যদি খুঁটিয়ে পড়েন, আমাদের নোটটা দেখেন, অনেক প্রশ্নই আপনাদের নিজেরা বানাতে পারবেন। এর পাশাপাশি যে জায়গাটা থেকে আজকের এই যে জায়গাটা পড়লাম, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নটা আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এই দেখুন, প্রতিমুখ্য যে কনসেপ্টটা বা স্ট্যান্ড ফর কি, মানে প্রতিমুখ্য কথাটার অর্থ কি? ঠিক আছে? এটা হচ্ছে অপশন সি হয়ে যাবে, দ্য রুল অফ দ্য সঙ্ঘ। সঙ্ঘের যে সমস্ত রুল সেটার কথা বলা হচ্ছে। সুতরাং বাকি যে কনসেপ্ট সেখান থেকে প্রশ্ন হয়তো আসেনি বলে আমার মনে হয় যতদূর সম্ভব। সেইগুলোর দিক থেকে একটু খুঁটিয়ে পড়বেন। এখান থেকে পরবর্তীকালে আসলেও আসতে পারে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে দ্য সোশ্যাল ইমপ্লিকেশন অফ দ্য বুদ্ধাস টিচিং। এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব এবং বুদ্ধিজমের সাথে ওমেনদের কি সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা সম্পর্কেও কিন্তু আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। ওকে? তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনারা ক্লাস শোনার জন্য এবং এখানে অংশগ্রহণ করার জন্য। যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং যখনই কোনো ক্লাস দেওয়া হবে আপনাদের কাছে নোটিফিকেশন যেন জানানো হয়। এরপর ধীরে আমরা PPYQ নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যদি দেখেন জেনারেল পেপার নিয়েও আলোচনা হয়। সেটাও আপনারা ক্লাস করতে পারেন। এর পাশাপাশি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি কোনো জানতে চান অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন এবং আপনাদের বন্ধু-বান্ধব যারা পড়াশোনা করছেন নেট ইউজিসি নেট সেটের জন্য তাদের সাথে ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন। তারাও যাতে এই ক্লাসের দ্বারা উপকৃত হয়। ওকে? থ্যাংক ইউ সো মাচ। আজকের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।